ফখরুল তাহেরদের সাথে নিয়ে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস, দুই মার্কিন কূটনীতিকের সাথে আলাদা বৈঠক, ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে। শেষ পর্যন্ত পেছালো রাকসু নির্বাচন, নতুন তারিখ ৬ অক্টোবর। ক্যাম্পাসে পরিস্থিতি ভোট গ্রহণের জন্য অনুকূল নয়, ব্যাখ্যা কমিশনের। এনসিপি গণ অধিকার একীভূত হওয়া নিয়ে দফায় দফায় আলোচনা, বিবেচনায় তারুণ্য আর মধ্যপন্থার রাজনৈতিক দর্শন, শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ার প্রত্যাশা। এখনো আলোচনা চলছে এনসিপির সাথে গণ অধিকার পরিষদের। আমরা এখনই যে আসলে বিলীন হয়ে একটা নতুন দল গঠন করছি, এ ধরনের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। গাজীপুরে ৯ মাস ধরে নিজ বাড়িতেই অবরুদ্ধ এক পরিবার, চারপাশে জমি, শিল্প প্রতিষ্ঠান কেনার পর থেকেই বন্ধ রাস্তা। মারার পরে দাঁত ভেঙে দিয়েছে, পরে আমি শ্রীপুর থানায় অভিযোগ করি, সকল দিক দিয়ে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিয়েছে। পদ্মা মেঘনায় ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, ৬ বছরে উৎপাদন কমেছে প্রায় ১২০০ টন, তথ্য মৎস্য বিভাগের। ৬০-৭০-৮০ হাজার টাকা করে দাদন নেওয়া আছে। মনে করেন এই বছর যে পরিস্থিতি, মনে করেন এই দিয়ে আমরা উঠতে পারবো না। আমার দিকে যেখান থেকে মাছটা উঠে আসে সেখানে মনে করেন চর পড়ে আছে, ওই চরের জন্য মনে করেন দিকে মাছটা উঠে আসে না। ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রথম দিনে নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাথে সাক্ষাতে এমন আশ্বাস দেন ডক্টর ইউনূস। এর আগে বিকেলে যুক্তরাষ্ট্র পৌঁছান তিনি। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩:৩০টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান। সরকারের ৬ উপদেষ্টা সহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই ৩টি কর্মসূচি সম্পন্ন করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনূস। দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে। ২৩ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি। জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে আনুষ্ঠানিকভাবে উনি সংযুক্ত হবেন। কালকে থেকে জাতিসংঘের এই সাধারণ অধিবেশন সংক্রান্ত বাংলাদেশের দিককার যে সমস্ত কার্যক্রম সেগুলি শুরু হবে। নিউ ইয়র্ক সময় ২৬ সেপ্টেম্বর দুপুর ১:৩০টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইতিমধ্যে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৩ সেপ্টেম্বর থেকে জেনারেল ডিবেটে বাংলাদেশ বিষয়ক নানা কার্যক্রম উপস্থাপন করবেন, যেখানে বাংলাদেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সহ অনেক দেশ গুরুতর চ্যালেঞ্জের মধ্যেও এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এর অর্থ ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া, জলবায়ু ধাক্কা মোকাবেলা করা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পথ চলা। জাতিসংঘ সদর দপ্তরে সোমবার অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি বিষয়ক উচ্চ পর্যায়ের সাইট ইভেন্টে মূল বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা হবে উল্টো ফলদায়ক, বরং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত উত্তরণের পথ তৈরি করা এখন জরুরি। ডক্টর ইউনূস আরও বলেন, একটি উন্নত বিশ্বের পথ অতীতের ব্যর্থতায় মাপা যাবে না, এটি গড়ে উঠবে আজকের
আজকের পদক্ষেপ এবং পরিবর্তনের প্রতি আজকের অবিচল প্রতিশ্রুতিতে। এছাড়াও সোশ্যাল বিজনেস, নতুন বহুপাক্ষিক কূটনীতি, গভীর আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধান উপদেষ্টা। দর্শক, ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের আরও খবরাখবর জানাবো আপনাদের। নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, ডক্টর ইউনূস পৌঁছানোর প্রথম দিনেই কি ঘটল এবং কাল কি কর্মসূচি আছে? সঙ্গে সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে সেই খবর আপনাদের জানাবো। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে। বাংলাদেশ সময় ভোর 5:23 নিজ ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এই তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটা ব্যক্তি আক্তার হোসেন নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে এমন আক্রমণ হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যেই দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। সামাজিক গণমাধ্যমে এই সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়তে দেখা গেছে। আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশ্ব নেতাদের বিতর্ক পর্ব। উদ্বোধনী বক্তব্যের পর রীতি মেনে অধিবেশনের প্রথম দেশ হিসেবে বক্তব্য রাখবে ব্রাজিল। পর্যায়ক্রমে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের নেতারা। এবারের অধিবেশনের সভাপতিত্ব করছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্র, সরকার প্রধান সহ প্রতিনিধিরা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াই এবারের অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয়। এছাড়াও গুরুত্বপূর্ণ এজেন্ডা রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মূল পর্বে প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন, জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা নামবে এবারের অধিবেশনের। পেছালো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর হবে ভোট গ্রহণ। পোষ্যকোটা বিতর্ক, শিক্ষক শিক্ষার্থী হাতাহাতি আর কমপ্লিট শাটডাউনের মতো পরিস্থিতিতে ভোট পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনসমূহের সমর্থিত প্যানেলগুলো। তবে এই সিদ্ধান্তকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আন্দোলন কর্মসূচির ইঙ্গিত দিয়েছে ছাত্র শিবির। তার নেপথ্যে সামনে বহু রকমের মেকানিজম চলছে। এই মেকানিজমগুলো সহ এগুলো যথাসময়ে এগুলোর ইম্প্যাক্ট এবং ফলাফল কি হবে এটা আমরা সবাই দেখতে পাবো। খোদ ভিসির উল্লেখ করা সেই তৎপরতা পেরিয়ে অবশেষে রাকসু নির্বাচন পেছানো হয়েছে। রাকসু নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাকসু নির্বাচন আমরা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি। আগামী ১৬ অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাকসু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। রাকসু নিয়ে সংশয়ের শুরুটা দিন তিনেক আগে। প্রচার প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনই পোষ্যকোটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এর জের ধরে শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতির মতো নজিরবিহীন ঘটনা ঘটে যায়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা নামেন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে। ফলে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিপাকে পড়ে কমিশন। বাম সমর্থিত প্যানেলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা দাবি করেন শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাস ছেড়ে যাওয়ায় অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নেই। ছাত্রদল সমর্থিত প্যানেল পূজার ছুটির পর ভোটের দাবি জানায়। অন্যদিকে ছাত্র শিবির ২৫ সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে অনড় থাকে। সোমবার বিকেলে নির্বাচন কমিশন বৈঠকে বসলে উভয় পক্ষই মুখোমুখি হয় কমিশন কার্যালয়ের বাইরে। শেষে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানানো হলে ছাত্রদল ও বাম সমর্থিত প্রার্থীরা স্বস্তি প্রকাশ করেন। নির্বাচন কমিশন আজকে যে সিদ্ধান্ত দিয়েছে ২৫ তারিখের পরিবর্তে ১৬ তারিখ যে রাকসু নির্বাচন, সেই নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে এই ঘটনাকে উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে এজন্য ছাত্রদল, প্রশাসন, নির্বাচন কমিশনকে দায়ী করে ছাত্র শিবির। তারা এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেয়। রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন
একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সকল বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। নির্বাচন কমিশন জানায় তাদের উপর কেউ অনাস্থা আনলে সেক্ষেত্রে বিকল্প চিন্তাও করে রেখেছেন তারা। আমাদের প্রতিও তো প্রশ্ন আসতে পারে, শিক্ষার্থীদের আস্থার বিষয়টি থাকতে পারে। আমরা এই জায়গায় আমাদের চাইতে যদি অধিকতর যোগ্যতর কেউ আসেন আমরা ওয়েলকাম করব এবং আমরা আপনাদেরকে জানিয়েই আমরা চলে যাব। এদিকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একীভূত হওয়ার প্রক্রিয়ায় আছে তরুণদের দুটি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ। কিভাবে কোন প্রক্রিয়ায় দল দুটি একীভূত হতে পারে তা নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে নেতাদের মধ্যে। তারা বলছেন মধ্যপন্থার রাজনীতি ও তারুণ্য বিবেচনায় এক হতে পারে দল দুটি। নাম ও পদ পদবীর বিষয়গুলো চূড়ান্ত হলেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা। লামিয়া তিথির রিপোর্ট। দুটি দলেরই প্রতিষ্ঠার প্রেক্ষাপট প্রায় এক। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। 2024 সালের আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে বিজয় এবং আওয়ামী লীগের পতনের কয়েক মাস। গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রচলিত বাম বা ডানপন্থার বদলে মধ্যপন্থী রাজনৈতিক দর্শনের ঘোষণা দেয় তারা, যার মূলনীতি সাম্য, ন্যায় বিচার ও সুশাসন। লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে আন্দোলন করছে। গণ অধিকারের শুরুটা তার আগের পর্বে। 2018 সালে কোটা আন্দোলন ঘিরে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ওই আন্দোলনের নেতারা 3 বছর পর গঠন করেন গণ অধিকার পরিষদ। আমাদের গণ পদযাত্রা শুরু হবে। দুটি দলের এখনকার শীর্ষ নেতারা একসময় হেঁটেছেন এক পথে। নাহিদ ইসলাম এবং নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল দুটি আবারও চেষ্টা করছে এক হওয়ার। এ নিয়ে কয়েক দফা আলোচনাও করেছেন নেতারা। সংসদ নির্বাচন ঘিরে কতটা এগিয়েছে আলোচনা? সার্জিস আলম এবং রাশেদ খান দুজনের কণ্ঠেই শোনা গেল ঐক্যের আভাস। মূলত একসাথে পথ চলার ব্যাপারে আলোচনা হয়েছে এবং এইটা কিভাবে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে আমাদের উভয় পার্টির মধ্যে আসলে আন্তরিকতা আছে। কিন্তু আমরা এখনই যে আসলে বিলীন হয়ে একটা নতুন দল গঠন করছি এ ধরনের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এখনো আলোচনা চলছে এনসিপির সাথে গণ অধিকার পরিষদের, এবং আমরা এখন পর্যন্ত আলোচনা পজিটিভ দিকে এগুচ্ছে। তারুণ্য নির্ভর দল হলেও ডাকসু এবং জাকসু নির্বাচনে ভালো ফল করেনি এনসিপি বা গণ অধিকারের অনুসারীরা, যেটিকে নিজেদের মধ্যে ভাগাভাগি মনে করেছেন অনেকে। তাই সামনে আসছে ঐক্য বা একীভূতের প্রসঙ্গ। আমরা মনে করি যে এটা একটা আগামীর বাংলাদেশের রাজনীতিতে যারা অতি উৎসাহী এবং পুরাতন কালচারগুলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রাজনীতি করতে চায় তাদের জন্য একটা বার্তা। অবশ্যই এটার ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে আছে, কিন্তু এটার মতোই হবে নট নেসেসারিলি। যারা ওই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে এই রাজনৈতিক দল গঠিত হয়েছে। তো অবশ্যই নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকবে। আমরা মনে করি অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল এখানে একীভূত হয়, তাদেরকে কিভাবে সম্মান তাদের প্রতি প্রদর্শন করা যায়, তাদের নেতাকর্মীদের প্রতি, ওই বিষয়ে আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকবো আমরা। ইউনিটি প্রসেসটা চমৎকারভাবে যদি এনসিপি করতে পারে সেক্ষেত্রেই শুধুমাত্র একটা বড় পার্টি গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি দল একীভূত হলে পুনঃবণ্টন হবে পদ পদবি। সেক্ষেত্রে দুপক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা দেখাবে বলে আশাবাদী রাশেদ খান ও সার্জিস আলম। যখন দুইটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের জায়গায় আরেকটি রাজনৈতিক দল এসে একীভূত হবে, খুব স্বাভাবিকভাবেই তাদেরকে ততটুকু রেসপেক্ট আমাদের শো করতে হবে। পদ তো সীমাবদ্ধ থাকে, সো এখানে একটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং আমাদের সেটি আমরা মনে করি আছে। দুইটা পার্টিকে একটা পার্টিতে রূপান্তরিত হতে হয়, সেক্ষেত্রে উভয় পার্টির মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা দরকার। নেতৃত্বের জায়গায় এক ধরনের অ্যাকোমোডেশন দরকার, কাকে কোথায় রাখা হবে। এখন আপনি যদি একদমই ছাড় না দেন, আপনি যদি বাকিদেরকে কোঅ্যাপ না করতে চান, তাহলে তো আসলে ওয়ান পার্টি হওয়া যায় না। রাজনীতির মাঠে তারুণ্যের শক্তি এক হলে তৈরি হবে শক্তিশালী প্ল্যাটফর্ম। এমন ভাবনা থেকেই এগিয়ে যাচ্ছে এনসিপি ও গণ অধিকার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, ডক্টর ইউনূসের প্রতিনিধি দলের সদস্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। সেই খবরাখবর জানাবো আপনাদের। আবারও যুক্ত হব সহকর্মী আহমেদ রেজার সঙ্গে। নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রেজা, ডক্টর ইউনূস পৌঁছানোর প্রথম দিনেই কি ঘটলো এবং কাল কি কর্মসূচি আছে, কি তথ্য পেলেন আপনি? ছোঁয়া, আপনি জানেন যে এবারের সফরটি আসলে নানান কারণে গুরুত্বপূর্ণ এবং এবারের সফরে দ্বিতীয়বারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্ত হওয়ার জন্য আসলেন এবং বলা হচ্ছে এটি হয়তো তার শেষ অধিবেশন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর সবাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়াদটি শেষ হওয়ার পরপরই, এবং সেখানে আসলে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করবেন সেটি একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি, এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং মূলত আজকে আসার পরপরই তিনি 3টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রথমেই তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য বিষয়ক যিনি দূত রয়েছেন তার সাথে আসলে কথা বলেছেন। একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মূলত বাংলাদেশের যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেটি তিনি সেই আশ্বাসটি আবারও দিয়েছেন এবং সেটিকে পুনর্ব্যক্ত করেছেন। এবং একই সাথে কিন্তু যে আরো 2টি সাক্ষাৎ অনুষ্ঠিত করেছে, বিশেষ করে IMF এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে তার বৈঠক হয়েছে এবং তিনি আরো একটি আলাদা একটা আনুষ্ঠানিক ভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেন এবং বক্তব্যের মূল সারমর্ম হচ্ছে বাংলাদেশকে কৌশলগতভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপন করা, এবং সেই বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপনের কিন্তু আরো একটি বিশাল অংশ কিন্তু আগামীকাল জুড়ে রয়েছে। আপনি জানেন 23 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর মূলত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে জেনারেল ডিবেটটি অনুষ্ঠিত হয় সেই ডিবেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আগামীকাল সেই ডিবেটে বাংলাদেশের প্রতিনিধিত্বের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির যে প্রয়াস এবং কৌশলগত সম্পর্ক বৃদ্ধির যে প্রয়াস সেটি আসলে নিশ্চিত করবেন। এবং সেখানে 23, 24, 25 এই 3 দিন মূলত বেশ কয়েকটি আনুষ্ঠানিক কার্যক্রম এবং সাইডলাইনে বেশ কয়েকটি সাক্ষাৎ এবং বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপরে 26 তারিখে মূলত তিনি বাংলায় বক্তব্য রাখবেন স্থানীয় সময় দুপুর 1:30টায়। এবং আপনি জানেন যে প্রথমবারের মতো রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের উদ্যোগে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে, যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 30 সেপ্টেম্বর। ফলে সেটিকে ঘিরেও কিন্তু নানান ধরনের প্রত্যাশা রয়েছে যে রোহিঙ্গা সংকট সমাধানে এবার বৈশ্বিক যে জনমত সেটিকে আরো চাঙ্গা করার জন্যই মূলত এই আয়োজনটিকে ধরে নেওয়া হয়েছে। ফলে প্রফেসর ডক্টর ইউনূসের যে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেষ করতে যাচ্ছেন, শেষবারের মতো তিনি বাংলায় বক্তব্য রাখবেন, সেটিকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু বেশ কিছু প্রয়াস ইতিমধ্যে তিনি নিয়েছেন। এবং আপনি জানেন যে আজকের এই দিনটি আরো কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ ছিল। 10 দিনের সফরে মূলত 6 জন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে তিনি এই সফরে যুক্ত করেছেন এবং একই সাথে বেশ কয়েকজন রাজনৈতিক দলের সদস্যদেরকে যুক্ত করেছেন। এবং সেই রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে যে হামলা হয়েছে সেটির বিষয়ে কিন্তু ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। তিনি আসলে বলেছেন যে সেটি আসলে ঘটনাটি তদন্ত এবং খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একজনকে কিন্তু নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেফতারও করেছে। ফলে আগামীকালও বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে, যে কার্যক্রমগুলো আপনাদের মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে আরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ছোঁয়া, জি রেজা, অবশ্যই সেই খবর আপনার কাছ থেকে জেনে নেব। গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতেই একরকম অবরুদ্ধ একটি পরিবার। বাড়ির চারপাশে বাঁশ ও কাঠের বেড়া দেয়ায় মই বেয়ে দেয়াল টপকে বের হতে হয় পরিবারটির সদস্যদের। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ির চারপাশের সবটুকু জমি একটি শিল্প প্রতিষ্ঠান কিনে নেয়ার পর থেকেই এমন বাধা সৃষ্টি করছেন তারা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। মই বেয়ে সীমানা প্রাচীর টপকে বাড়ি থেকে বের হচ্ছেন 50 এক নারী। বাড়ির চারপাশের জমিতে বাঁশ ও কাঠের বেড়া দেয়ায় প্রায় 9 মাস ধরেই এমন দুর্ভোগে গাজীপুর শ্রীপুরে কেওয়া পূর্বখণ্ড গ্রামের শামসুন নাহার বেগম। ভুক্তভোগী জানান, বাড়িটির চারপাশের সব জমি কিনে নিয়েছে একটি শিল্প প্রতিষ্ঠান। এরপর রাস্তা বন্ধ করে দেয়ায় একরকম ঘরবন্দি তারা। তাই চলে গেছে সব ভাড়াটিয়াও, অথচ স্বামীর মৃত্যুর পর 3টি ঘর ভাড়া দিয়েই সংসার চলত বিধবা ওই নারীর। 9 মাস যাবত আমার এইভাবে বেড়া দিয়ে আটকে রাখছে। আমি বাজার ঘাট কিছু করতে পারি না, চলাচল করতে পারি না, কিছুই করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি, বরং তাদের মারধর করেছে শিল্প প্রতিষ্ঠানের লোকজন। আমার আম্মুনে মারছে, মারার পরে দাঁত ভেঙে দিছে। পরে আমি শ্রীপুর থানায় অভিযোগ করি, সকল দিক দিয়ে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে। তো আমি যে ঝামেলা আমার আম্মুরে দেখার জন্য আমি চাকরি করতে পারতেছি না। তবে সব অভিযোগ অস্বীকার করছেন শিল্প কারখানার দেখভালে নিয়োজিতরা। নিচে একটা জায়গা আছে, এই জায়গাটা বাংলা হ্যাঁ ওই দিকে যাইতে পারে। এখন চঙ্গদা বাইরে যদি বিমান দা যায় তাহলে তো আর কিছু করার নেই। জায়গা কিনছে আমজাদ হোসেন,
আপনাদের কাছে জায়গা কিনছে ও আমরা তো বুঝুক যে আমি ওই দিকটা পারবো কোন দিকটা যাবো। এটা তো কোম্পানির যে জায়গা আছে ওই জায়গাতে তো আর ধরে যাইবার দিবে না। বিষয়টি মীমাংসার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। দুপক্ষকে নিয়েই চলছে সমঝোতার চেষ্টা। অবভিয়াসলি এটা রাইট অফ ওয়ে যেটাকে বলে আর কি, পথ ব্যবহার করার মৌলিক অধিকার শামসুন নাহারের আছে, সেটা বাস্তবায়নের জন্য অবশ্যই একটা দালিলিক বিষয় থাকা লাগে, যেটা এই ক্ষেত্রে নাই। যার কারণে হচ্ছে আমরা তাকে আসতে বলেছি। বড় ছেলের বিয়ের পর শ্রীপুরের এই বাড়িতে ছোট ছেলেকে নিয়ে বাস করছেন শামসুন নাহার বেগম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। এ বিষয়ে আপনাদের আরও খবরাখবর জানতে চাই। দর্শক, নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, এই সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাত্রীদের ভোগান্তির বিষয়টি জানাবেন আমাদের। সোয়া গতকাল থেকেই কিন্তু এই ধর্মঘট পালন হচ্ছে। এই ধর্মঘটে নাটোর, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বাসের যে চালক এবং শ্রমিক রয়েছে তারা এই ধর্মঘট পালন করছে। আমি কিছুক্ষণ আগে একজন শ্রমিক নেতার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই সমস্যার সমাধানের জন্য ঢাকায় একটি আলোচনা সভা হবে আজকে। সেই আলোচনায় যদি ফলপ্রসূ হয় তাহলেই কিন্তু এই ধর্মঘট প্রত্যাহার হবে। তো সেই শ্রমিক নেতা আব্দুল মজিদ আশা করছেন যে আজকে এই সমস্যার সমাধান হবে। আর যে বিষয়টি যে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারগামী, আপনি দেখতেই পাচ্ছেন যে হানিফ ন্যাশনাল থেকে শুরু করে দূরপাল্লার যে বাস রয়েছে শুধু একতা পরিবহনের গাড়িগুলো চলছে, অন্যগুলো কিন্তু এই নাটোর বড় হরিশপুর বাস টার্মিনালে এসে দেখছি যে সেই বাসের চালক, সুপারভাইজার এবং হেল্পাররা অলস সময় পার করছেন এবং কাউন্টারগুলো বন্ধ রয়েছে। দূরপাল্লার যারা এই বাস স্ট্যান্ড থেকে ঢাকায় চলাচল করে তারা কিন্তু খুবই নিতান্তই বাধ্য হলে যে লোকাল পরিবহনের বাসগুলো রয়েছে সেই বাসগুলো দিয়েই তারা গন্তব্যে পৌঁছাচ্ছেন। এখানে যাত্রীরা বলছেন যে এতে তাদের অনেকটাই ভোগান্তি হচ্ছে। তো যে বিষয়টি, যে চালকরা যে বিষয়টি জানিয়েছেন যে তারা একেবারে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়া আসায় তারা 1350 টাকা পান এবং যে সুপারভাইজার তারা কিন্তু 570 টাকা এবং হেল্পাররা 530 টাকা পান। তারা বলছেন যে অন্তত 500 থেকে 600 টাকা করে বাড়ালে কিন্তু এই সংকট তাদের নিরসন হবে। বিগত 15 বছর যাবৎ কিন্তু এই ভাড়াটা আসলে এই যে বেতনটা রয়েছে এই বেতনটা 15 বছর ধরে একই বেতন পাওয়াতে তাদের দিন যাপনে অনেকটা কষ্ট হচ্ছে। তারা বলছেন যে দ্রুতই যেন এই সংকট নিরসনে মালিকপক্ষ এগিয়ে আসে, এমনটাই প্রত্যাশা করছেন। জি নাজমুল, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। কয়েক বছর আগেও পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। তবে এখন আর আগের সেই দৃশ্য নেই। ভরা মৌসুমেও দীর্ঘ সময় নদীতে জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে খরচ তো উঠছেই না, উল্টো লোকসানে পড়ছে জেলেরা। মৎস্য বিভাগের তথ্য মতে গত 6 বছরে পদ্মা মেঘনায় ইলিশ উৎপাদন কমেছে প্রায় 1200 টন। পরিবেশের পরিবর্তন ও নাব্যতা সংকটের কারণে মাইগ্রেশন না করার কারণেই কমছে ইলিশ। মাছ ধরেই জীবিকা নির্বাহ করে শরীয়তপুরের পরিমল দাস। রূপালী ঝিলিকের মোহে তার নেতৃত্বে আরও 10 জেলে নেমেছে পদ্মায়। প্রত্যেকেই দাদন দিয়েছে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। এখন আশানুরূপ মাছ না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ। 10 জনে মনে করেন মালিকের থেকে টাকা পয়সা নিয়েছে, একজনে 60, 70, 80,000 টাকা করে দাদন নেওয়া আছে। মনে করেন এই বছর যে পরিস্থিতি, মনে করেন এই দিয়ে আমরা উঠতে পারবো না। ইলিশ ধরার আশায় প্রতিদিন শরীয়তপুরের পদ্মা আর মেঘনায় নামে হাজারো জেলে। একসময় যেখানে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত, সেখানে এখন বড় মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। যাও বা ধরা পড়ে তা দিয়ে উঠছে না নৌকা খরচি। 2000টা মাছ বেচতাম না, এরপর কি করুম? এইটাই কে বয়ে রয়েছি। তেল পুরা যদি যায়, যদি না পোষে তাহলে দেশে যাই লাভ আছে। আগের চাইতে এখন বর্তমান 2-3 বছর যাবত মাছ অনেক কম। মাছ এত কম আমি দেখিনি এখন। নামার দিকে যেখান থেকে মাছটা উঠে আসে সেখানে মনে করেন চর পড়ে আছে, ওই চরের জন্য মনে করেন দিকে মাছটা উঠে আসে না। বছর বছর ইলিশ কমায় লোকসানে মাছ ব্যবসায়ীরা। সরবরাহ কম থাকায় দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত বছরও মনে করেন 2 লাখ 2.5 লাখ টাকা মাছ হয়েছে, এই বছর 70-80 হাজার টাকার বেশি মাছ হয় না। জেলেদেরও পোষাচ্ছে না, আমরা আড়তদার হিসেবে আমাদেরও পোষাচ্ছে না, ইভেন যারা ক্রেতা তাদেরকেও আমরা সাশ্রয়ে মাছ দিতে পারছি না।
মৎস্য বিভাগের তথ্য মতে গত 6 অর্থ বছরে পদ্মা মেঘনায় ইলিশের পরিমাণ কমেছে প্রায় 1200 মেট্রিক টন। নাব্যতা সংকট, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা কারণে ইলিশ কম আসছে বলছেন মৎস্য কর্মকর্তা। পৌর অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, বিভিন্ন কারণে দূষণ এবং পলি ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু ইলিশের যে গতিপথ এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে কিন্তু ইলিশ আপ স্ট্রিমে মাইগ্রেশন কম করছে। আসলে ইলিশ নদীর ভিতরে মাইগ্রেশন না করলে ইলিশ কিন্তু জেলেদের জালে ধরা পড়বে না। নদী বেষ্টিত এই জেলায় পদ্মা ও মেঘনায় মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় 36,000। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট, বাড়িঘরের পাশাপাশি পানিতে নিমজ্জিত 6টি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে একটি স্কুল পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে মুরগির খামারে। দুর্গন্ধযুক্ত সেই পরিবেশে ঘন্টার পর ঘন্টা চলছে শিশুদের ক্লাস। দুর্ভোগের কথা জানা থাকলেও জলাবদ্ধতা নিরসন বাদে সমাধান আসবে না বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কাঁধে ব্যাগ ভর্তি বই, চোখে মুখে বিশ্বজয়ের স্বপ্ন। পথঘাট, বাড়ির উঠান পেরিয়ে শিশুদের দল ছুটছে বিদ্যা আহরণে, কিন্তু স্কুলের বদলে গন্তব্য গিয়ে থেমেছে মুরগির খামারে। ভারী বৃষ্টিপাতের পর প্রায় 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট, বসতবাড়ির পাশাপাশি তলিয়েছে 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকেই কোমলমতি শিশুদের পড়াশোনা করতে হচ্ছে মুরগির খামারে। দুর্গন্ধে যেখানে টেকায় দেয় সেখানেই ঘন্টার পর ঘন্টা চলছে পাঠদান। আমরা স্কুলে 3 মাস ধরে যেতে পারি না। আমাদের স্কুলের পরিস্থিতি খুবই খারাপ, খুব গরম হয় আর আমাদের এখান থেকে আসতে খুব কষ্ট হয়। মুরগির ফার্মে ক্লাস করি আমরা সবাই পরীক্ষা একসাথে দিই, এরকম ভাবে পরীক্ষা দিলেই হয় না। আমাকে আসতে সাপ ভয় করে, আমাকে বই খাতা ভিজে যায়। আমরা প্রতিদিন পানি ভেঙে স্কুলে যাই, আবার বাড়ি ফেরার সময় পানি ভেঙে বাড়ি ফিরতে হয়। বৃষ্টি হলে যাতায়াতের খুবই কষ্ট হয়। জলাবদ্ধতার পর একটু উঁচু স্থানে সাময়িকভাবে পাঠদান শুরু করা হয়। বাড়িঘর জলমগ্ন থাকায় সেই খামারে ঠাঁই নিয়েছে 3টি পরিবার। এমন পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বললেন শিক্ষকরা। 2 গ্রামের আমাদের সন্তান স্কুলে পড়াশোনা করতে পারছে না, এই জন্য আমি আমার মুরগির ফার্মটা দিয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি তাদের জায়গা করে দিয়েছি যাতে বাচ্চা কাচ্চারা শিক্ষার আলো পায়। আমাদের স্কুল তলায় যাওয়ার জন্য আমরা এখানে ক্লাস করতে পারছি না। মাঝে মাঝে আমরা এই ল্যাপটপটা এনে 2-4 জনকে নিয়ে একসাথে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে প্রেজেন্টেশন দিয়ে ওদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু দেখাই। বেঞ্চের উপরে যখন পানি উঠে গেছে তখন আমরা এই মুরগির ফার্মে এখন ক্লাস করাচ্ছি এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষাও এখানে আমরা পরীক্ষা নিচ্ছি, কারণ এখানে পরীক্ষার সময় আমাদের 60% ছেলে মেয়ে উপস্থিত ছিল। অভাগা এসব শিক্ষার্থীদের দুর্দশার কথা জানেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। জানালেন জলাবদ্ধতা নিরসন ছাড়া সাময়িক সমাধানে মিলবে না সুফল, তাই দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেহেতু এটা একটা জাইগেন্টিক কাজ এবং দীর্ঘমেয়াদী কাজ, সুতরাং এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলে মিলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া একার পক্ষে আমাদের পক্ষে এই লেখাপড়া চালিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিদ্যালয়ের পাশাপাশি রাস্তাঘাটও পানিতে নিমজ্জিত থাকায় ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয় উপজেলার অন্তত 20 বিদ্যালয়ের শিক্ষার্থীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে GR ইনস্টিটিউশন সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌরসভা তাঁতি দলের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি শুরু হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি বলেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3,500 হেক্টর জমি। বালির আস্তরণ বসেছে 50 হেক্টর জমিতে, ফলে পুরো জেলায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা। ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে। সরকারি সহায়তা ছাড়া ফের ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেল শেরপুরের ঝিনাইগাতি উপজেলা হঠাৎই নেমে আসলো পাহাড়ি ঢল। সেই ঢলে ভেসে গেল ঘরবাড়ি, ফসলি জমি, দোকানপাট।
মাত্র কদিন পরেই ছিল ফসল তোলার মৌসুম, কিন্তু আকস্মিক ঢলের জলে কৃষকের মাথায় হাত। চারিদিকে শুধু নুয়ে পড়া ধানের ক্ষেত, বিস্তীর্ণ ফসলের মাঠে শুধুই হাহাকার। নতুন করে ফসল ফলানোর উপায় না থাকায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত কৃষক পরিবারগুলো। এই ফসল আর কোনো কাজেই লাগবে না, পানি বেরিয়ে যেতে আরো কমপক্ষে 4-5 দিন সময় লাগবে। আটকাড়া মাটি, বটবটি লাগাইছিলাম, সিম লাগাইছিলাম, সব গেছে গা। শুধু ঝিনাইগাতি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ভোগাই নদীর তীরবর্তী নালিতাবাড়িতেও। নদীর তীর উপচে ডুবিয়ে দিয়েছে কলসপাড় রামচন্দ্রকুড়া এলাকার জমি। কৃষকের দাবি, 2 উপজেলায় ডুবেছে 2500 হেক্টর জমি। কৃষি অফিস বলছে তাদের কাছে 600 হেক্টর জমির ক্ষয়ক্ষতির খবর এসেছে। প্রতি বছরে ঢল আসে, ঢল আসি বন্যায় পানি ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি কোনো টাকা পয়সা কোনোদিন পাই নাই। আমরা কেমনে চলি, কেউ না কামাই নাই কিছু না, আমরা কেমনে চলবো, কেমনে খাবো। জলের তীব্রতায় ভেঙেছে মহারশী নদীর 5 স্থানে, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফলে 3 থেকে 4 ফুটের বালির আস্তরণ পড়েছে 50 হেক্টর জমিতে। 2 জায়গায় বাঁধ ভেঙেছে সোমেশ্বরী নদীরও। এই নদী তীরবর্তী ঝিনাইগাতি সদরের খৈলকুড়া, দিঘির পাড় ও কাংসা এলাকার জমিগুলোতে জমেছে বালু। ভবিষ্যতে এইসব জমিতে আবাদ করা সম্ভব কিনা তা নিয়েই দুশ্চিন্তায় চাষিরা। এর উপর আয়রনযুক্ত পানি এসে পাল্টে দিয়েছে ক্ষেতের অবস্থা। লাল পানি আসে, লাল পানি, আয়রন যুক্ত পানি, এই পানি ফসল ধ্বংস হয়ে যায়, পচে জায়গা। সবজি, কারকল, সিম, অনেক আপনার বালু তোলা পড়ে গেছে। ক্ষেতের মধ্যে যে বালু পড়ছে, যদি না সরাই তাহলে আর মনে কোনো সবজি আবাদ করি খাত তৌফিক নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে শীতকালীন পরিকল্পনার কথা বলছেন কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ সহ আমাদের জেলা প্রশাসন এই বিষয়ে আমরা যৌথভাবে কাজ করতেছি। বন্যার পরবর্তী আগাম রবি শস্যের পাশাপাশি যে এলাকায় সবজি করার সুযোগ আছে, সেখানে আমরা তাদেরকে আগাম শীতকালীন সবজির মাধ্যমে প্রণোদনার সহায়তা করব। স্থানীয়রা বলছেন, এবারের পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে গেছে নিকট অতীতের সমস্ত রেকর্ড। কৃষি অফিস বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 8 কোটি টাকা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। প্রত্যাশিতভাবে বার্সেলোনা তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডিওর জিতলেন পিএসজি ফরওয়ার্ড ওসমান ডেম্বেলে। গত মৌসুমে পিএসজিকে ট্রেবল জেতানো দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে ক্যারিয়ারের প্রথমবার এই পুরস্কার জিতলেন ডেম্বেলে। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্য শ্যাটলে আয়োজন করা হয় ব্যালন ডিওরের আলোক ঝলমলে রাতের অনুষ্ঠান। নির্ধারিত সময়ে শ্যালোটের রেড কার্পেটে আলো ছড়িয়ে একে একে হাজির হন অতিথিরা। রোনালদিনিহো, দেমবেলে, বুফন, রাফিনিয়া, ইয়ামালের মতো অতিথিরা একে একে হাজির হন অনুষ্ঠানে। বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হয় মূল আয়োজন। গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার, যে মৌসুমে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল শিরোপা জয়ের কীর্তি গড়ে ফরাসি ক্লাব পিএসজি। আর তাই তাদের স্টার পারফর্মার ওসমান ডেম্বেলের হাতেই উঠবে ব্যালন ডিওরের পুরস্কার, এমনটা অনুমেয়ই ছিল। হলো তাই পিএসজিতে খেলা সাবেক ব্রাজিলিয়ান মেগাস্টার রোনালদিনিওর হাত থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিলেন ওসমান ডেম্বেলে। বর্ষসেরা পুরস্কার জেতা ডেম্বেলে গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 8টি সহ মোট 35 গোল করেন। সেই সাথে নামের পাশে আছে 16টি অ্যাসিস্ট। ব্যালন ডিওর জেতা না হলেও দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনার সেন্সেশন লামিনে ইয়ামাল। গত মৌসুমে বার্সার ট্রেবল জয়ের অন্যতম কারিগর হওয়ায় বর্ষসেরা যুব খেলোয়াড়ের পুরস্কার পেলেন এই স্প্যানিশ। তবে বার্সা ভক্তদের হতাশা ঘুচিয়েছেন আইতানো বনমাতি। টানা তৃতীয়বারের মতো নারীদের ব্যালন ডিওর জিতেছেন বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার। ব্যালন ডিওর ছাড়াও আরও অনেক পুরস্কার জিতেছে পিএসজি। গেল মৌসুমে দলটির গোলরক্ষক দোনারুমা জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার। সেই সাথে সেরা কোচ হয়েছেন লুইস এনরিকে। শুধু তাই নয়, বছরের সেরা ক্লাবের পুরস্কারও জিতেছে নাসের আল খালাইফির দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এশিয়া কাপের খবর। আসরে টিকে থাকা লড়াইয়ে সুপার 4-এর ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আসরে পরাজয় দিয়ে সুপার 4 মিশন শুরু করেছে দু দল। গ্রুপ পর্বে টানা 3 জয়ে সুপার 4-এ পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 4 উইকেটে হেরে যায় লঙ্কানরা। আর গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার 4-এ যায় পাকিস্তান।
তবে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 6 উইকেটে হারে সালমান আঘার দল। এবার জয় ছাড়া বিকল্প নেই দু দলের সামনেই। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। টি-20তে দলের মুখোমুখি 5 লড়াইয়ের সবকটিতেই জিতেছে লঙ্কানরা। ভারত ম্যাচের আগে দুবাইয়ে কঠোর অনুশীলনে টাইগাররা। লিটন দাসের ক্র্যাম্প কিছুটা ভয় ধরালেও ইনজুরি গুরুতর নয়। প্রত্যাশাটা জয়েরই থাকছে বলেন শেখ মেহেদী। মোস্তাফিজের উপর বাড়তি ভরসা রাখছে দল। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই অলরাউন্ডার। অনুশীলন দেখে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে শেষবারের মতো বাংলাদেশ দলের অনুশীলন। শুরুতেই ফিল্ডিংয়ের ক্ষিপ্রতা দেখালেন টাইগাররা। আগের 4 ম্যাচে 17 ক্যাচের 7টাই হয়েছে হাতছাড়া। এবারের প্রতিপক্ষ আরও শক্তিশালী, তাই ঢাকতে হবে সব দুর্বলতা। সিরিয়াস ব্যাটিং অনুশীলনে লিটন দাসের ক্র্যাম্প কিছুটা ভয় ধরালেও সময় আছে হাতে একদিন। তেমন গুরুতর ইনজুরি নয় লিটনের, সেটাই কিছুটা স্বস্তি দিচ্ছে টাইগারদের। আর প্রত্যাশাটা জয়েরই থাকছে ভারত ম্যাচে, বললেন শেখ মেহেদী। আমার মনে হয় আমরা যদি উগান্ডার সাথেও ম্যাচ খেলি, প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য বিশ্বাস থাকে সবার। ডিপেন্ড করে ম্যাচের উপর, ম্যাচের সিচুয়েশনের উপর, ম্যাচের ডিমান্ডের উপরে সব কিছুই থাকে। ভারত ম্যাচে সব ডিপার্টমেন্টেই ভালো করতে হবে বাংলাদেশকে। তবে মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারদের কাঁধে থাকছে বড় দায়িত্ব। শেখ মেহেদী বললেন ফিজের উপর বাড়তি ভরসা নিয়ে। মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন। মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে, জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় সাকিব ভাই কেন আরও ওয়ার্ল্ডের অনেক বড় বলারকে সে ছাড়িয়ে যাবে। সুযোগ পেলেই ব্যাটে বলে নিজের সেরাটাই দিতে হবে। বেশ ভালো করেই জানেন মেহেদী, নিজের পারফরমেন্সের ধার আরও বাড়ানোর প্রত্যাশা এই টাইগার অলরাউন্ডারের। কে রেড করলো, কে হাইপে তুললো, বা কে আমাকে নিচে দেখতেছে, এটা নিয়ে আমি ম্যাটার করি না। আমি হয়তো বাংলাদেশ টিমে খেলতেছি, হয়তো সবসময় খেলবো। যখন খেলবো হয়তো বা দেখা যাচ্ছে সারা বছরও পারফর্ম করবো না, বাট সুযোগ সবসময় হয় না। চেষ্টা করি যাতে সবসময় পারফর্ম করা। সব মিলিয়ে 3 ঘন্টার অনুশীলন সেশনে বিরামহীনভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। ভারত বধে সফল হলে প্রত্যাশাটা আকাশ ছোঁয়ার। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে এমনই বড় বড় ছক্কা হাঁকিয়েছেন অভিষেক শর্মারা। আর সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে সেই ভারতের বিপক্ষে বাংলাদেশ দলও খেলতে চায় বড় শট, ঝরাতে চায় ছক্কার বৃষ্টি। সেই অনুশীলনই নেটে করছেন সাইফ, জাকের, তানজিদ তামিমরা। লক্ষ্যটা অনেক বড়, হারানো ছাড়া ভারতকে আর কোনো উপায় ভাবছে না টিম টাইগার্স। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও 6 দেশ। সোমবার এই তালিকায় যুক্ত হয় ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং মোনাকোর মতো দেশগুলো। এদের মধ্যে সর্বপ্রথম জাতিসংঘে এক সম্মেলনে ফিলিস্তিনের স্বীকৃতির ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বক্তব্যে আবারও 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো 157-তে। এর আগে রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দেয় 3 প্রভাবশালী দেশ, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। পরে দেশগুলোর সাথে যোগ দেয় পর্তুগালও। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই সেই সিদ্ধান্ত ছিল বলে জানানো হয়। পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে আবারও পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন ইরানের আইন প্রণেতারা। চলমান উত্তেজনার মাঝে রাশিয়ার সাথে যৌথভাবে আরও 8টি পারমাণবিক জ্বালানি স্থাপনা তৈরির পরিকল্পনা করছে তেহরান। অথচ এই ধরনের কর্মকাণ্ডের ফলে দেশটির ওপর পুরানো সকল নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে জাতিসংঘ। তবুও কেন এমন ঝুঁকি নিচ্ছে ইরান? বিশ্লেষকরা বলছেন এসব পদক্ষেপের মধ্য দিয়ে আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করতে চাইছে তেহরান। শুক্রবার ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 2015 সালের পারমাণবিক চুক্তির শর্ত না মানলে চলতি মাসের শেষে কার্যকর হবে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত পুরনো সব নিষেধাজ্ঞা। পরদিনই এ সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমা দেশগুলো ইরানের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না বলে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি। তারা আমাদের অগ্রগতি ঠেকাতে চায়, তবে আমরা কতটুকু এগিয়ে যাব তা আমাদের চিন্তা চেতনার উপর নির্ভরশীল। তারা আমাদের ঠেকাতে পারবে না। কম যান না ইরানের আইন প্রণেতারাও। পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে আবারও পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন দেশটির 70 জন এমপি। এ বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে চিঠি দিয়েছেন তারা।
এদিকে রাশিয়ার সাথে পারমাণবিক জ্বালানি স্থাপনা তৈরির পরিকল্পনা করছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় দ্রুতই মস্কোর সাথে মিলে 8টি পারমাণবিক জ্বালানি স্থাপনা তৈরির বিষয়ে সমঝোতায় আসবে মস্কো তেহরান। এ বিষয়ে আলোচনা করতে রাশিয়া গিয়েছেন ইরানের নিউক্লিয়ার চিফ মোহাম্মদ ইসলামি। পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকি থাকা সত্ত্বেও কেন দমছে না ইরান? বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক সংস্থার নজরদারির অভাবে পরমাণু কর্মসূচিতে কিছুটা অগ্রগতি করতে চাইছে তেহরান। এতে আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করতে পারবে দেশটি। যুদ্ধের পর ইরান তেহরান থেকে IAEA এর পরিদর্শকদের বহিষ্কার করে, ফলে আপাতত আন্তর্জাতিক সংস্থাটির সরাসরি নজরদারি নেই ইরানের পরমাণু কার্যক্রমে। এই সুযোগে কিছুটা অগ্রগতি করতে পারে দেশটি, যাতে এটিকে আলোচনার টেবিলে চাপ সৃষ্টির উপায় হিসেবে ব্যবহার করা যায়। গেল মাসে চুক্তির স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে E3 দেশগুলো। এতে ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের প্রমাণ পেলে অস্ত্র নিষেধাজ্ঞা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর নিষেধাজ্ঞা সহ ইরানের উপর বেশ কিছু স্যাংশন আরোপ করবে জাতিসংঘ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।